নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বিশেষ বিশেষ খবর। শাসন করা তাকেই সাজে সোহাগ করে যে, মুখ্যমন্ত্রীর ধমকে প্রতিক্রিয়া অসিত মজুমদারের। লাইট হাবে প্রস্তাব বিহিত মুখ্যমন্ত্রীর, খুশি চন্দননগরবাসী। এখন আসছি বিস্তারিত খবরে। কমিশন নেওয়া বন্ধ করো, 5 কোটিতেই হবে। মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে নিজ আসনে বসে পড়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তারই পরিপ্রেক্ষিতে অসিতবাবু বললেন, শাসন করা তাকেই সাজে সোহাগ করে যে। শাসন করা তারই সাজে সোহাগ করে যে। তারকেশ্বরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ধমকের পর প্রতিক্রিয়া চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল হুগলি জেলার প্রশাসনিক বৈঠকে বিধায়কদের নিজ নিজ এলাকায় চাহিদার পর্বে অসিতবাবু চুঁচুড়ার গোর্খা ময়দানে প্রস্তাবিত 5 কোটি টাকার ইনডোর স্টেডিয়ামের জন্য আরও বেশি টাকা দাবি করেন। এরপরই চুঁচুড়ার বিধায়ককে মুখ্যমন্ত্রীর ধমক, এটা চ্যাংরামো হচ্ছে? একটা স্টেডিয়াম করতে 14 কোটি টাকা লাগে, আমি কিছুই বুঝি না। কমিশন নেওয়া বন্ধ করো, তাহলে 5 কোটিতেই হবে। সঙ্গে সঙ্গে তিনি পাশে বসা হুগলির ডিএমকে 5 কোটিতেই ওই স্টেডিয়াম করার নির্দেশ দেন। সকলের সামনে মুখ্যমন্ত্রীর ধমক শুনে এমএলএ সাহেব কার্যত হতভম্ব হয়ে বসে পড়েন। আপনি ডিএম এর কাছে আমার ইনডোর স্টেডিয়ামের জন্য 5 কোটি টাকা দিয়েছেন। হ্যাঁ, রাজ্যসভার মেম্বারদের আমি সেটা ডিএম 2 কোটি টাকা লাগবে। 14 দেব না, 14 আই কেন? তোমার ভাবতে ভালো যে একটা রাজ্যসভার এমপি 5 কোটি মাত্র টাকা, 5 কোটি দেওয়া যায়, কেটে দেবো 1 কোটি দেবো। চেনামও চেটে, চেনামও চেটে, চেনামও চেটে, কমিশন খেয়ে না ঠিক হয়ে যাবে। প্রত্যেক কমিশন, ওকে দিদি, ওটা ডিমান্ডটা দিয়ে 14 কোটি টাকা ডিএমই কোন করছে তো ডিপিআর যারা করে তারা ডিএম সাথে বানিয়েছে, ডিএম বানাবে 5 কোটির মধ্যে, ঠিক আছে? বলবে 5 কোটির মধ্যে বানাবে। I cannot give the cut money of the commission. একটা স্টেডিয়াম কিন্তু 14 কোটি লাগে। তোমরা আমাকে শেখাচ্ছ এসব? আমার মাথা কাজ করে যাচ্ছে। স্টুডেন্টস, তোমার স্টেডিয়াম কেটে দেবো, আমার বেশি কথা বলো। এই কথার পরিপ্রেক্ষিতে আজ অসিত মজুমদারের বক্তব্য, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। পাশাপাশি এখনও তার বিশ্বাস, এ বিষয়ে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আবার ভাববেন। দেখুন, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। আমাকে শাসন করেছেন, ভালোবাসেন বলে আরও ভালোভাবে যাতে কাজ করি তার জন্যে। দেখুন, এই প্রজেক্টটা তো দিদিমণিরই প্রজেক্ট। এই ইনডোর স্টেডিয়াম চুঁচুড়ায় হবে, এটা উনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন এবং রাজ্যসভার আমাদের সমস্ত এমপিদের জমানো টাকা, তার থেকেই 5 কোটি টাকা উনি ডিএমকে দিয়েছেন এবং ডিএম কেএমডিএকে দিয়ে ডিপিআর তৈরি করেছেন। সেই টাকার অঙ্কটা বেড়ে গেছে, টাকা তো নেই রাজ্য সরকারের, অতএব স্বাভাবিক কারণে এত টাকা চেয়ে ফেলেছি আমি। উনি সেই কারণেই হয়তো ক্ষুব্ধ হয়েছেন। বাট এটা দিদিমণি আমাদের শাসন করেন, ভালোর জন্যই করেন। তিনি ভালোবাসেন, আমাকে যথেষ্টই স্নেহ করেন, সেই স্নেহের বসেই আমাকে যা বলার বলেছেন। কমিশন না নিলে 5 কোটিতে স্টেডিয়াম হয়, আমি কি কিছুই বুঝি না। দেখুন, এটা দিদিমণি কোন সেন্সে বলেছেন, এটা তিনি তার ভাবনার মধ্য থেকে বলেছেন, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। তবে দিদিমণি যেটা বলেছেন আমাদের ভালোর জন্যই বলেছেন। তাহলে 5 কোটিতে স্টেডিয়ামটা হবে, সেটা ডিপিআর যারা তৈরি করে, আমি তো ইঞ্জিনিয়ার নই, আমি তো স্টেডিয়াম কিভাবে হবে দুটো আঁকাও জানি না। অতএব চেষ্টা নিশ্চয়ই ডিএম করবেন যে 5 কোটির মধ্যে যদি করা যায়, এটা ডিএম নিশ্চয়ই চেষ্টা করবেন। না, আমি চুঁচুড়ার মানুষের হয়ে বলতে গেছি, ক্রীড়াপ্রেমী মানুষ চুঁচুড়ার যারা, আমি তাদের হয়েই বলেছি ইনডোর স্টেডিয়ামটা দরকার এবং 5 কোটি টাকা আমার রয়েছে। তো 5 কোটি টাকা দিদিমণি দিয়েছেন, চুঁচুড়ার ক্রীড়াপ্রেমী মানুষের হয়ে বলবো, আমি ডিএমের হয়ে কেন বলবো? এবং বাংলার মুখ্যমন্ত্রী তো উন্নয়নের প্রতি, তিনিও চান এটা হোক।
আশা করি তিনি নিশ্চয়ই আবার ভাববেন। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। দুটো বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত 10-এর বেশি, চাঞ্চল্য পান্ডুয়ায়। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটনায় মহিলা শিশু সহ জখম 10 জনেরও বেশি। আজ বিকেলে এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পান্ডুয়া স্টেশন রোডে। এদিন পান্ডুয়া সিংহের কোণ 11 নম্বর রুট ও পান্ডুয়া কালনা 13 নম্বর রুটের দুটি বাসের তেলিপাড়া মোড়ের কাছে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় দুটি বাসেরই সামনের দিকে যাত্রীরা কম বেশি জখম হয়। তাদেরকে তড়িঘড়ি উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে বাসটা আসছিল, যে এদিকে আর একটা বাস এসে ধাক্কা দিয়ে দিল, এদিকে বাসটা ধাক্কা দিয়ে দিল, আমরা চলে গেলাম 10 মিনিট আগে 5 মিনিট আগে যাচ্ছিলাম পূর্বী বকুলতলা, বাসটা এসে ধাক্কা দিয়ে দিল। আমরা অনেকগুলো ছিলাম, আমি দেখি না, আমি তো অন্য জায়গা কাউকে চিনি না, অনেক ছিল পেশেন্ট, তাদের সঙ্গে যাচ্ছিলাম। হসপিটালে গেলাম, ওই বাসা আমার একটা অবস্থা আমাদেরকে ছুটে দিল। আমি তো এখান থেকে কিছু জানি না, আমি তো বীরভূম লোক নিয়ে ওই সেই যে বাসটাতে আমরা চেপেছিলাম ওই বাসটা টোটোতে তুলে দিল, তোমাদেরকে হাসপাতালে পৌঁছে আগে ট্রিটমেন্ট করো, তারপরে বাড়ি যাওয়ার ব্যবস্থা করো। বাসটা আসছিল, দিয়ে এমনি সামনে একটা বাস চলে এসছে আর ধাক্কা লেগে গেছে। এই তো এইটা তেলিপাড়ার একটু আগে বাস, এটাই সামনে বসেছিল। মোটামুটি সবাই ছিল, অনেকেই ছিল, ভিড়ই ছিল বাসে। সবাই গাড়ি ওরকম মাথা কারোর ফেটে গেছে, ওর যেমন এখানটা ফেটে গেছে। আমরা বাড়ি ফিরছিলাম, কম্পিউটার এসেছিলাম। পান্ডুয়া স্টেশন রোডের ওই রাস্তাটি অত্যন্ত সংকীর্ণ হয়, দুটি বাসেরই গতি কম ছিল, তাই সেভাবে কোনো বড়সড় দুর্ঘটনা হয়নি। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আজকে। আবাসনে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার বৃদ্ধার। ঘটনাটি উত্তরপাড়া থানার অন্তর্গত আপার হরনাথপুর এলাকার। একটি আবাসন থেকে উদ্ধার হলো এক বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ। গতকাল রাত 10টা নাগাদ উত্তরপাড়া থানার অন্তর্গত আপার হরনাথপুর এলাকার রামকৃষ্ণ আবাসন থেকে ওই দেহটি উদ্ধার হয়। মৃতার নাম পাপিয়া সেন, বয়স 60 বছর। গতকাল রাতে মৃতার স্বামী জ্যোতি সেন কাজ সেরে ফ্ল্যাটে এসে দেখেন দরজা অর্ধেক খোলা, মেঝেতে তার স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এরপর প্রতিবেশীদের ও পুলিশে খবর দেওয়া হলে উত্তরপাড়া থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ফ্ল্যাটের ঘরে কোনোভাবে পড়ে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই তার মৃত্যু হয়েছে। তবে ঘরের কোনো জিনিস খোয়া যায়নি। এছাড়াও সম্পত্তি নিয়ে এই পাপিয়া দেবীর সঙ্গে তার মেয়ে ও জামাইয়ের অশান্তি ছিল বলে জানতে পেরেছে পুলিশ। মৃতার স্বামী বলেন, টাকা নেওয়ার জন্য মেয়ে জামাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা চলছে। ওরা বিভিন্ন সময় আমার থেকে টাকা নিয়েছে, সেই কারণেই এই খুন। আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধার স্বামীকে আটক করে পুলিশ। ওবে পড়ে আছে, আবার কি দেখবো? হ্যাঁ, ওই মেঝেতে, ও মেঝেতেই ঘুমায়। হ্যাঁ, চারদিকে রক্ত। কী করলাম, ফ্ল্যাটের ওদের ডাকলাম, আমাদের ফ্ল্যাটে ডাক্তারবাবুকে খবর দিলাম, থানা ফোন করলাম, থানা সুনীলবাবুকে ফোন করলাম। আচ্ছা, কীভাবে বলবো, আমি তো ডিউটিতে গেছি। আমি 6টায় বেরোই, রাত 8টায় কোন 9টায় ঢুকবো। জেল খাটিয়েছিলাম, কেস হচ্ছে। আচ্ছা, কি আপনার থেকে টাকা চোট করে নিয়েছিল? চোট করে নিয়েছি। কত টাকা? ধরেন ও নিয়েছে 6,25,000, এতদিন সুদের 13 লক্ষ টাকা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিধায়ক সুদীপ্ত রায় অসুস্থ, তাই দায়িত্ব নিতে হবে প্রবীর ঘোষালকে। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে পরিদর্শন করলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত সেনের শরীর খারাপ, তাই হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে মুহুর্মুহু অভিযোগ যাচ্ছিল মুখ্যমন্ত্রীর কাছে। গতকাল তারকেশ্বরের প্রশাসনিক বৈঠকে এসে আপাতত হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্ব সামলাতে বলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালকে। আর সে কথা শোনার পরের দিনই তিনি এসে হাজির হলেন শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করলেন। রোগীদের সাথে কথা বলার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের সাথেও হাসপাতাল সুপার ডাক্তার কমল কিশোর সিং এর সাথে সংক্ষিপ্ত বৈঠকও সারেন তিনি। বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাক্তার প্রবীর ঘোষাল জানান, এখানে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হচ্ছেন সুদীপ্ত রায়, এখানকার এমএলএ। সুদীপ্ত রায় দীর্ঘদিন অসুস্থ রয়েছে, সেই জন্য রোগী কল্যাণ সমিতির কোনো মিটিং হচ্ছে না। আর হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে অনেক ত্রুটি বিচ্ছুতির খবর মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছে। সেই জন্য গতকালের যে প্রশাসনিক বৈঠক ছিল, সেই বৈঠকে তিনি ঘোষণা করেন যে এখন থেকে এই শ্রীরামপুর ওয়ালস হসপিটালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে সব কাজ দেখাশোনা আমাকে করতে হবে।
সেই কাজ শুরু হবে। কীভাবে কী হবে, আজকে আমি একটা অন্য কাজে এসে একবার ভিজিট করলাম, দেখলাম। না তা না, তিনি তো একটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে হেলথ পরিষেবায় একটা মানে রেনেসা হয়ে গেছে, যে এখানেও হতে যাবে। কারণ এখানে জানেন আপনারা যে সুপার ফেসিলিটি হসপিটাল হতে যাচ্ছে, শ্রীরামপুর ওয়ালস হসপিটাল, এবং সেই বিল্ডিং ওখানে পাশে তৈরি হচ্ছে। সেটা তৈরি হলে চেহারা অন্যরকম হয়ে যাবে। কিন্তু এখনও আজকে আমার এসে প্রাথমিকভাবে মনে হল মানে খুবই পরিকাঠামোগত অনেক ত্রুটি রয়েছে, সেগুলোকে অবশ্যই সংশোধন করতে হবে। আমরা আগামীকাল একটা অফিসিয়াল বৈঠকে বসে সুবিধা অসুবিধে কী আছে আমরা থ্রেড বেড আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগরে বিধায়ক মন্ত্রী ইন্দ্রনীল সেনের এক কথাতেই চন্দননগরের লাইট হাবের প্রস্তাব গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুশি গোটা চন্দননগরবাসী। শ্রীধর দাসের হাত ধরে বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছিল অনেক আগেই। এবার সরকারিভাবে তার স্বীকৃতি মিলল বিশ্বের দরবারে। গতকাল তারকেশ্বরে মুখ্যমন্ত্রী চন্দননগরে আলোকশিল্পের হাব হবে এ ঘোষণা করে সেই বার্তাই পৌঁছে দিলেন বিশ্ববাসীর কাছে। আমরা গর্বিত মুখ্যমন্ত্রীর গতকালের ঘোষণার মধ্যে এবার তার কথা মতো সেই হাবের পরিকল্পনা বাস্তবায়িত করে তোলাই হবে আমাদের কাজ। আমি খুশি। মুখ্যমন্ত্রী চন্দননগরের আলোকশিল্পীদের স্বীকৃতি দেওয়াতে এমনই প্রতিক্রিয়া চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তীর। চন্দননগর শহরের একটা অন্য পরিচিতি হচ্ছে আলোর শহর বলে। কারণ আপনারা শুধু পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত নয়, পশ্চিমবাংলার বাইরে যেমন আছে ভারতবর্ষে এবং বিদেশেও সমাদৃত এই চন্দননগরের আলোর জন্যে। কিন্তু এতদিন পর্যন্ত সেই সমাদর আমাদের নিজেদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, সরকারি কোনো স্বীকৃতি ছিল না। কিন্তু আমাদের পশ্চিমবাংলার নবরূপকার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যেটা ঘোষণা করলেন যে চন্দননগর শহর আমাদের একটা শহরেই একটা লাইটের হাব তিনি অনুমোদন দিলেন। আমাদের চন্দননগরের মাননীয় বিধায়ক তথা মাননীয় মন্ত্রীর প্রস্তাব অনুযায়ী তিনি অনুমোদন দিয়েছেন এবং আমরা খুব খুশি যে শহরটাকে আবার নতুন করে আমরা বিদেশের মানে আমাদের শহরের বাইরে শুধু না দেশের বাইরেও আরও ভালো করে পরিচিতি আমরা করাতে পারবো এই আলোর হাবকে নিয়ে। এবং এতে করিতে সুবিধে অনেক আমাদের যারা আলোক শিল্পী তারাও খুব খুশি যে তাদেরও ঐক্যবদ্ধভাবে এখানে কাজ শুধু করা নয়, একটা প্ল্যাটফর্ম তারা পেলেন, সেখানেই তারা প্রকৃতপক্ষে আলোক শিল্পী তৈরি এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় কাজের যে পরিধি, তাদের পরিধিটা আরও ব্যাপক, আরও বিস্তৃতি লাভ করলো। বিদেশে আমি যখন প্রথম আমার আলোকে নিয়ে গিয়েছিলাম তখনই তার স্বীকৃতি মিলেছিল। হাবের পরিকল্পনা দিদির খুবই যথাযথ হয়েছে। তবে বিষয়টি সকলের সাথে আলোচনা করেই কাজ করা ঠিক হবে। যেসব মডেলগুলি আছে সেগুলোকেও রাখা দরকার, কারণ তার মধ্যেই প্রকৃত জিনিসটি আছে। চন্দননগর যে আলো দিয়ে শুরু করেছিল তা আগামী প্রজন্ম জানতে পারবে, একথাই বললেন চন্দননগরের প্রাক্তন প্রখ্যাত আলোকশিল্পী শ্রীধর দাস। এটা অনেক আগেই করা উচিত ছিল। আজকে চন্দননগর যেখানে পৌঁছেছে, চন্দননগরকে নিয়ে কেউ মাতামাতি করে না। প্রথম এই চন্দননগরের একটা চিন্তাধারা করছে, একটা হাব বা ট্রেনার কিছু এনে বা নতুন ধরনের জিনিস এইটা যেটা এখন যেটা চন্দননগরে হচ্ছে, এটার জন্য ট্রেনার দরকার হবে। ট্রেনার দরকার হবে কোনখানে আরও নতুন ধরনের জিনিস যেখানে তৈরি করা যায় সেইগুলো, যেমন এখন লেজার ইত্যাদি যে বেরোচ্ছে, সেই সব জিনিস নিয়ে একটা চিন্তাধারা যদি করে আর কি। বলছি না, প্রপোজালটা খুবই ভালো। আমি চাইছি ছোট ছোট মডেল, একদম মেকানিক্যাল ন্যাচারাল, সেটা একটা টেবিলের উপর থাকবে, সেটা হাত পা নড়বে, যেমন খেলনা হয় আর কি, মানে টয় খেলনা যেগুলো হয় সেরকম ধরনের ছোটোখাটো জিনিস একদম হুবহু একবার যেটা তৈরি করতে যাচ্ছি সেই জিনিসটা কোনো টেবিলের উপর রইলো, সুইচ মারলাম, সেটা চললো, দেখলো। আমি শুধু হাবের কথা বলছি না, আমি জাস্ট হাব থাকবে প্লাস একটা মিউজিয়াম করছি, যে চন্দননগরের লাইটটা একটা কোথা থেকে কোথায় চলে এসেছে। আজকে চন্দননগরে আমার জ্ঞানে আমি বলছি, আমি 58 থেকে বলছি, 58 থেকে যে করে এসেছি তখন থেকে কী ছিল, তারপরে আস্তে আস্তে কিছু চেঞ্জ হয়েছে, হয়ে আজকে 2017 সালে যে জিনিসটা হয়েছে সেটা প্রত্যেকটা জিনিস মানে সাজানো থাকবে। এখন মুখ্যমন্ত্রী যখন প্রপোজালটা দিয়েছে আমার খুবই ভালো লাগলো, আনন্দ ব্যাপার। তাই এটাকে
করতে গেলে সবাইকে চন্দননগরে এগিয়ে আসতে হবে। বর্তমানে বাবু পাল বিখ্যাত আলোকশিল্পী, তিনিও মুখ্যমন্ত্রীর লাইট হাব ঘোষণা করাতে তিনি খুবই খুশি। শুধু চন্দননগরের আলোকশিল্পীরা নয়, এই শিল্পর সাথে যারা যুক্ত তাদের সকলের কাছেই একটি স্বীকৃতি মিলল। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা, কারণ উনি যে চিন্তা ভাবনা করেছেন চন্দননগরের আলোর জন্যে, সেটা আমাকে অভিনন্দনযোগ্য, এবং যেটা আগে আজ পর্যন্ত কেউ এই ব্যাপারে চিন্তা ভাবনা করেনি। আগে পূর্বতন সরকারের এই ব্যাপারে আমরা অনেকবার ওনার কাছে দরবার করেছিলাম আগের সরকারের কাছে, কিন্তু তারা কোনো রকম আমাদের কথার উপর ওরা কোনো রকম কর্ণপাত করেনি। যাই হোক, আজকে এই যে হাবটা তৈরি হওয়ার মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছে, তাতে চন্দননগরে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। ফলে সবাই এখন চন্দননগরের যে আলোক শিল্পটাকে, সেটা একটা স্বীকৃতি পেল। এতদিন কোনো স্বীকৃতি ছিল না, কারণ এখন একটা জিনিসটা একটা সিস্টেমের মধ্যে চলে আসলে তাতে গভর্নমেন্টের যেরকম আয়ও বাড়বে, এবং আমাদের যারা কাজ করে বা আমাদের মতো শিল্পীদের তার একটা স্থায়িত্বটা থাকবে, যাতে লাইটে আমরা যে কাজ করছি তাতে আমাদের একটা যে সম্মান, সেই জায়গাটা আমরা পাবো আশা করছি। এই যে শিল্পটা আছে আমাদের চন্দননগরে, এই শিল্পটার সঙ্গে রুজি রোজগার আছে প্রচুর লোক। কমসে কম আমাদের চন্দননগরে প্রায় 150 থেকে 200 কন্ট্রাক্টর আছে, তাদের ফ্যামিলি নিয়ে প্রায় 10 থেকে 15,000 লোকের সংস্থান আছে। এই হাবটা হলে আরও লোক এর মধ্যে ইনভলভ হয়ে যাবে, তারা একটা প্রতিষ্ঠা পাবে, এবং তাতে কিন্তু চন্দননগরের যে শিল্পটা ছিল, যে তিমিরে ছিল, সেটা আরও উন্নত হবে, এবং আগামী দিনে চন্দননগরের এই আলোক শিল্পটা একদম ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভারত গৌরব সম্মানে ঘোষিত হল ভদ্রেশ্বর মনসাতলার বাসিন্দা অনুপ কুমার সুর। গত 27 মে দিল্লির ইন্টারন্যাশনাল সেন্টারের সভাগৃহে ভারতের গৌরব সম্মান অনুষ্ঠানে হুগলি জেলার ভদ্রেশ্বরের মনসাতলার বাসিন্দা তথা প্রাক্তন মাদার ডেয়ারি কর্মী অনুপ কুমার সুরের হাতে ভারত গৌরব সম্মান তুলে দিলেন তামিলনাড়ু ও অসমের প্রাক্তন রাজ্যপাল বিশ্বনারায়ণ সিং। এছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির বেশ কিছু মন্ত্রী সহ বিশিষ্টজনেরা। অনুপবাবু বর্তমানে পৌঁছেছেন ভদ্রেশ্বরের বাড়িতে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, প্রত্যেক বছর দিল্লির ইন্টারন্যাশনাল সেন্টারের সভাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ভারতবর্ষের বিভিন্ন কলকারখানায় বিশেষ নিরাপত্তার জন্য এবং পথ নিরাপত্তায় বিশেষ অবদানের জন্য ভারত গৌরব সম্মান দেওয়া হয়। সেই সম্মানেই এবারে ভূষিত করা হলো ভদ্রেশ্বরের অনুপ কুমার সুরকে। আমি মাদার ডেয়ারি থেকে রিটায়ার্ড করে এখন কোটাক মাহিন্দ্রা গ্রুপে আছি। এই যে আজকে আপনি অ্যাওয়ার্ডটা পেয়েছেন দিল্লি থেকে, এর সম্বন্ধে বলুন। আমি গত 27 মে দিল্লি থেকে ভারত গৌরব অ্যাওয়ার্ড পেয়েছি। এটা দিয়েছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি। আচ্ছা, এটা অনুষ্ঠানটা হয়েছিল দিল্লি ইন্টারন্যাশনাল সেন্টারে। আচ্ছা, ওখানে সব বড় বড় সেলিব্রিটি ছিল, মিনিস্টার ছিলেন, বিশ্বনারায়ণ সিং ছিলেন, রাজ্যপাল, এক্স রাজ্যপাল, জাজ ছিলেন, হাইকোর্টের জাজ। আমি ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের মেম্বার। ওরা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছিল, তারপর আমার বায়োডাটা চেয়েছিল। আমি ওরা বলেছিল যে আপনার জীবনের যে অ্যাচিভমেন্ট সমস্ত ফটো তুলে পাঠান। আমি সেই অনুযায়ী পাঠিয়েছিলাম। 1 মাস বাদে আমি সিলেক্ট হয়েছি। সারা ভারতবর্ষে 40 জনকে ওরা সিলেক্ট করেছে বিভিন্ন স্টেট থেকে। খুশি অনুপবাবুর স্ত্রী, মেয়ে সহ এলাকাবাসীরা। খুবই ভালো লাগছে, মানে ভাষায় বোঝানো যাবে না। যখন সবাই ভালো বলছে আমাদেরও শুনতে খুব ভালো লাগে। তখন তো ভাবতেই পারছিলাম না যে পাবে। তো যেমন সবাইয়ের হয় সেরকম খুব আনন্দ হচ্ছিল। সকলকে বলছিলাম যেরকম ভারত গৌরব অ্যাওয়ার্ড পাবে। আগে তো এমনি রোটারি ক্লাবের তো মানে অনেক ক্লাবের সাথে উনি যুক্ত আছেন। দারুণ লাগছে, ভীষণ খুশি, সবাই খুব খুশি। বিশাল বড় অ্যাচিভমেন্ট এটা বাবার জন্য। তো এটা যখন ফার্স্ট এলো তখন তো বাবাকে বলছিলাম যে কি মানে ব্যাপারটা, তখন জানতাম না যে আদৌ পাবে কি না। তারপরে যখন বাবা দিল্লি গেল, ফাইনালি অ্যাওয়ার্ডটা পেলো, ভীষণ খুশি, খুবই ভালো। সব বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাইকেই বলেছি। এখন তো হোয়াটসঅ্যাপ, ফেসবুকে ওখানেও দিয়েছি, সবাই কংগ্রাচুলেট করেছে বাবাকে। সবাই আমরা খুব খুশি। অন্যদিকে ছেলে এই সম্মান পাওয়ায় আপ্লুত অনুপবাবুর মাও। ভারত গৌরব সম্মান খুবই ভালো লাগছে বাবা। ছেলে মেয়েরা ভালো হলে ভালো লাগে না, বলো না তুমি? তো তোরা থেকে আমার ছেলে খুবই ভালো,
মানে শুধু আমার কাছে নয়, আশেপাশে পাড়ার সবাইকার কাছে খুবই ভালো ছিল। ওর বাবাও খুব ভালো ছিল, তাহলে এটা তো আমার খুবই গৌরবের কথা। বাবা। প্রবীর বসুর রিপোর্ট, হুগলি আজকে। আন্তর্জাতিক লেভেল ক্রসিং সচেতনতা সপ্তাহ পালিত হলো ব্যান্ডেলে। আজ থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক লেভেল ক্রসিং সচেতনতা সপ্তাহ। এই সচেতনতা সপ্তাহে পালিত হলো ব্যান্ডেল রেল স্টেশন সংলগ্ন শরৎচন্দ্র ইনস্টিটিউটে। আজ সকালে ব্যান্ডেল এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে ব্যান্ডেল স্টেশন থেকে এই উপলক্ষে এক পদযাত্রা বের করা হয়। সবুজ পতাকা নেড়ে পদযাত্রার শুভ সূচনা করেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের এডিআরএম রঞ্জন শ্রীবাস্তব। এই পদযাত্রা ব্যান্ডেল স্টেশন চত্বরের বিভিন্ন পথ পরিক্রমা করে ব্যান্ডেল শরৎচন্দ্র ইনস্টিটিউটে সমাপ্ত হয়। এডিআরএম ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র বিভাগীয় কর্তা স্বপন কুমার দাস, সিনিয়র অফিসার শশীকান্ত, প্রতিরক্ষা পরিদর্শক সৌমেন চক্রবর্তী সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। মোবাইল কানে দিয়ে কখনো রেল লাইন অতিক্রম করবে না, লেভেল ক্রসিং সবসময় দেখে পার হবেন। এই সমস্ত বিষয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সচেতন করা হয় সাধারণ মানুষকে। कितना सीरियसली लेना चाहिए। कभी कुछ नहीं होता है लेकिन किसी दिन एक्सीडेंट हो जाता है, बहुत सारे लोग मर जाते हैं। ये पूरे वर्ल्ड में आज ये डे मनाया जा रहा है, इसी के तहत हम लोग भी मंडल की तरफ से अलग अलग जगह बना रहे हैं। यहाँ पे हम पूरे वर्ल्ड में ऑल इंटरनेशनल लेवल क्रॉसिंग डे मनाया जा रहा है, जिसमें कि हम लोग पब्लिक को अवेयर करना चाहते हैं कि लेवल क्रॉसिंग पार करते समय केयरफुल रहना चाहिए। आजकल के नए बच्चे स्कूल जाते समय, कॉलेज जाते समय मोबाइल फ़ोन पे या व्हाट्सएप करते हुए लेवल क्रॉसिंग गेट पास करते हैं, जिससे कई बार एक्सीडेंट हो जाता है। तो यही हम लोगों को समझा, आज का ये सब बच्चों को बुलाने का यही उद्देश्य है कि बच्चे भी थोड़ा केयरफुल रहें, अपने माँ बाप को केयरफुल रहें, कभी भी एलसी गेट पास करते समय केयरफुल रहें। गेट बंद है तो उसके नीचे से गेट निकालने की कोशिश ना करें। ছোট রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 88%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। শাসন করা তাকেই সাজে সোহাগ করে যে, মুখ্যমন্ত্রীর ধমকে প্রতিক্রিয়া অসিত মজুমদারের। লাইট হাবে প্রস্তাব বিহিত মুখ্যমন্ত্রীর, খুশি চন্দননগরবাসী। আজকের মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন ইন এমবিসি চ্যানেলে হুগলি আজকে। নমস্কার।